নাট্য সংস্থা আয়োজিত থিয়েটার বাড়ি। এই থিয়েটার বাড়ি অনুষ্ঠানে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন নাট্যকর্মীদের তাদের জীবন, চিন্তাধারা এবং নাটকে আসার বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা জেনে থাকি। আজকের এই অনুষ্ঠানও আমরা ব্যতিক্রম করব না। আমরা প্রায় প্রত্যেকটি প্রোগ্রামে আমরা নবীন অথবা প্রবীণ কারণ অর্থাৎ যারা আমন্ত্রিত অতিথি আছে তাদের জীবন নিয়ে আমরা জানি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের তথা দক্ষিণ ত্রিপুরা জেলার এক অন্যতম নাট্য ব্যক্তিত্ব, যাত্রা শিল্পী, সমাজকর্মী, এছাড়া প্রাক্তন প্রধান শিক্ষক, আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধেয় বিমল বিহারী বৈদ্য মহোদয়। আমি শ্রদ্ধেয় বিমল বিহারী বৈদ্য মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাবো। আপনি আমাদেরকে আমাদের এই থিয়েটার বাড়ি অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এখন আমি ওনার কাছে জানবো ওনার ব্যক্তি জীবন সম্পর্কে, এছাড়া উনি কিভাবে নাটকে এসেছেন এবং এর প্রেক্ষাপটগুলো এবং নাটক নিয়ে ওনার চিন্তাধারা, চিন্তাভাবনা সবগুলো আমরা একে একে জানবো। আমরা দর্শকরা যারা আছেন ক্যামেরার ওই পারে, ওনারা সবাই অপেক্ষায় আছেন ওনার কথাগুলো শোনার জন্য। তাহলে আমরা শুরু করি ওনার সঙ্গে আলাপচারিতা। তাহলে আপনি আপনার ব্যক্তি জীবন এবং নাটকে আসার ওই প্রেক্ষাপটগুলো যদি আমাদেরকে বলেন তাহলে আমরা দর্শকরা উপকৃত হব। আমার প্রথম জীবনটা বড়দের সঙ্গে, ছোট ছেলের অভিনয়, কৃষ্ণের অভিনয় এসব করতাম, আমার কাছে ভালো লাগতো। আমার শিক্ষাগুরু ডক্টর নরপতি নাথ, উনি এখন আর আমাদের মধ্যে নেই। উনি আমাকে যাত্রা শিখাতেন, নাটক অবশ্য উনি শেখাননি, নাটক আমার নিজের পক্ষ থেকেই হয়েছিল। নাটক যেগুলো করেছি যেমন রক্তবোনা ধান, কার দোষ, ঝড় আছে, আমার নির্দেশনায় হয়েছে বইগুলো। লেখকরা ছিলেন সবাই কলকাতার লেখক, পশ্চিমবঙ্গের লেখক। আমি আমার স্কুল জীবনে মৌরিপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 1970-এ একটা নাটক করেছিলাম, রক্তবোনা ধান। ওই নাটকে আমার প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক দুজনে আমাকে 2টা বই পুরস্কৃত করেছিলেন। এটা কি আপনার প্রথম নাটক ছিল? প্রথম নাটক রক্তবোনা ধান। রক্তবোনা ধান। নাটকটার লেখক কি আপনাদের এখানে? না, লেখক না, পশ্চিমবঙ্গের। আমি ভুলে গেছি এখন লেখকের নামটা। তারপরে করেছিলাম আরেকটা নাটক ঝড় আছে, এটার লেখক স্বদেশ হালদার, ওনার বাড়ি পশ্চিমবঙ্গেই। স্বদেশ হালদারের ঝড় আছে বইটা আমি বেশ কয়েক জায়গাতে, গঙ্গাছড়া, বাইখোড়া, মণিপুর, লাউগাঁ, এরকম কয়েকটা জায়গাতে আমি করেছি। এটা কি আপনার ছাত্র জীবনের বই না? না, এর পরে, ছাত্র জীবনের পরে। আমি এরপরে যাত্রাতেই ঢুকে যাই। যাত্রাটা আমার কাছে ভালো লাগতো। আমি প্রায় সময় পশ্চিমবঙ্গ থেকে যেসব যাত্রা দলগুলো আসতো, সত্যাম্বর অপেরা, নাট্য কোম্পানি বা বিভিন্ন দল, ওইসব তরুণ অপেরাদের বইগুলো আমি দেখেছি, কিছু কিছু বই। আমি চলে যেতাম বই দেখার জন্য। এরপরে আমার স্কুল জীবন শেষের থেকেই আমি 70-71 থেকে আমি যাত্রাতে প্রায় মনোনিবেশ করে রেখেছি। আমার বাইকুড়াতে একটা যাত্রা সংস্থা ছিল, সেটা জগন্নাথ নাট্য সংস্থা। ওই দলের সঙ্গে যারা অভিনয় করেছেন অনেকে এখন আর নেই, কেউ বা আছেন, আর সবাই তো বয়স হয়ে গেছে। আমার এখনো মনে আছে, যাত্রা করতে গিয়ে তখন মেয়েদের দিত না গার্ডিয়ানরা, যাত্রা করে ফাতরা লোক এমন কথাবার্তা বলতো। তো আমি অনেক গার্ডিয়ানের কাছে গেছি, গার্ডিয়ানদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। আবার যেখানে যাত্রা করতাম সেখানে ওদেরকে নিয়ে যেতাম, ওনারা যেতেন। এই করে করে অনেক মহিলা বা মেয়ে আমি জোগাড় করেছি। তার মধ্যে নায়িকার অভিনয় করিয়েছিলাম। প্রথম জীবনে মহিলা
অভিনয়গুলো পুরুষ দিয়ে করাতাম। এরপরে মহিলা দিয়ে বই করিয়েছি, যেমন বাইকোয়া স্কুলে এক দিদিমণি ছিলেন অতসী ভৌমিক, তারপরে ভানুমতি পাটারি, অনিমা দাস, এরা তখন বিয়ে হয়নি। ওদের গার্ডিয়ানের মতামত নিয়ে আমরা ওদেরকে দিয়ে অভিনয় করিয়েছি। খুব ভালো দুর্দান্ত অভিনয় করেছিল অনিমাও চাকরি পেয়েছে। ওনারা সবাই কি জগন্নাথ নাট্য সংস্থার সদস্য বা সদস্যা? সদস্য সবাই অভিনয় করেছিলেন আমাদের সঙ্গে। গিরীন্দ্রচন্দ্র ধর অভিনয় করেছিলেন আমাদের সঙ্গে। বাইকোয়া থানার তখনকার মতো সময়ের ওসি মনীন্দ্র সেন অভিনয় করেছিলেন তখন আমাদের সঙ্গে। বিমল সেন এক ইঞ্জিনিয়ার অভিনয় করেছিলেন আমাদের সঙ্গে। অরুণ বিশ্বাস শিক্ষক, যারা এখন আর আমাদের মধ্যে নেই। আর আমার জীবনে আরো, আমি তখন বেড সাইডটা করতাম বেশিরভাগ, অর্থাৎ ভিলেনের অভিনয়। ভিলেনটাই অভিনয় করতাম। আমাকে একবার আমার মনে পড়েছে, বাইকোয়া থানাতে অভিনয় করার আগে আমার বাবাও আমার অভিনয় দেখার জন্য গিয়েছিলেন। আমি স্টেজ থেকে নামার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে জুতা, কিছু খেরের বিঘাটিরা এসে মারতো, আর আমার বাবা ভাবতো যে আমাকে মেরে ফেলবে মানুষ। আর আমার হাসিগুলো অত্যন্ত ক্রূর ছিল, ক্রূর হাসি, আমি হাসি দিতে পারতাম। এটা অনেকেই নকল করার চেষ্টা করেছিল। তো কিছু হাসি নকল করেছেন দুলিয়াবাড়ির তপন দাস, উনি শিক্ষক, এখন প্রধান শিক্ষক। তারপরে যেসব বইগুলো করেছি, নাটক আমি 3টা বই করেছি নাটক। রক্তমোনা দান, তারপরে কারদোষ, তারপরে ঝড় একটা বই করেছিলাম, স্বদেশ হালদার লিখিত। এগুলো কি ওই জগন্নাথ নাট্য সংস্থার? না, এটা আরেকটা নাট্য সংস্থা আমি করেছিলাম সরবইতে, মা কালী নাট্য সংস্থা বিয়া, শ্যামা কালী নাট্য সংস্থা বিয়া। এখানে যারা অভিনয় করেছেন এরা অনেকে নেই। দুলাল দেবনাথ, অনন্ত কুমার বৈদ্য, তারপরে এর আগে অভিনয় আমি যাদের সঙ্গে করেছি তারাও নেই। বয়স্ক যারা, যেমন অনিল চন্দ্র ভৌমিক, নরপতি নাথ, শশাঙ্ক বৈদ্য, আমি ওদের সঙ্গে অভিনয় করেছিলাম বিভিন্ন জায়গাতে। ওনারা ছিলেন শ্যামাকালী নাট্য নাট্য সংস্থার সদস্য। এরপরে আবার জগন্নাথ নাট্য সংস্থাতে আমরা বেশ কয়েকবার উদয়পুর থেকে, আগরতলা থেকে উদয়পুর, উদয়পুর থেকে সাবরুম, সাবরুম থেকে বিলোনিয়া, মোটামুটি বহু জায়গাতে অভিনয় করেছি। পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনে নিজেকে একটু সামাল দিতে সরে গেলাম, বই করা কঠিন। এরপরে আবার বই করবো ভেবেছিলাম, কিন্তু হয়ে গেল সেখানে বাইকোয়াতে আর করতে পারছি না। স্যারের কাছে একটা জানবো, ওই সময় কোন ধরনের নাটকগুলো বেশি চলতো? অর্থাৎ সামাজিক নাটক? সামাজিক নাটকে বেশি চলতো। আর আমরা ঐতিহাসিক বইও করেছি, কিন্তু সামাজিক বইগুলো যত জমে, ঐতিহাসিক বইগুলো অত জমে না। সামাজিক যাত্রাপালাগুলো খুব জমতো। অর্থাৎ এগুলো মানুষের কাছে হ্যাঁ, সহজে অন্যরকম হতো, হ্যাঁ, সহজে পৌঁছে যেত। এরপরে সরকারিতে অনেক বই করলাম। লাস্ট অব্দি দেখলাম যে রূপবানের খুব চাহিদা, হাজার হাজার লোক হয়। তখন রূপবান একটা যাত্রাপালা, জসীমউদ্দিনের বিরচিত, এই বই করে আমি সারা দক্ষিণ ত্রিপুরাতে সাড়া ফেলে দিয়েছিলাম। বোধহয় 50 বার থেকে 52 বার আমি এই বইটা করেছি। ওই 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 সময়টা যদি মনে থাকে, কোন সালটা? সময়টা সম্ভবত 75 সাল থেকে 80-82 সাল হবে। 80-র দশকে। 80 দশকে। আপনার কোনো জায়গার মধ্যে আপনি নাটকটা করতে গেলেন বা যাত্রাটা করতে গেলেন, কিছু স্মৃতি যেটা ভুলবার নয়, এমন কিছু যদি বলেন। আমি জানি না মানুষ কেন এত লোক হতো। আমার এখনো মনে আছে সাবরুমনুতে একটা লোক গলি থেকে রাজপথ, আমি বইটা দেখেছি, খুব ভালো বই করতো। নাটক হচ্ছে কলকাতার পার্টি।
কিন্তু ওরা সাবরমণিতে মানুষ আসেনি। পরদিন আমার যাত্রাপালা, আমি যখন গেলাম দেখলাম ওরা টিকিট দিতে পারছে না, ভীষণ ভিড়, জানালা টানালা ভাঙ্গে বেলাতে আছে, মানে কিভাবে টিকিট দেবে ওরা চিন্তা ভাবনা করে গেল। এরপরে কিছু হাতে লেখা টিকিট ছাড়লো, তারপরে আর টিকিটই দিল না। তখনকার মতো দিনে আমার যাত্রা কমিটি বলেছিল যে দাদা আজকে বোধহয় আমাদের 34-35 হাজার টাকা হবে। বর্তমান সময় এটা 34 মানে 3 লক্ষ টাকার উপরে, 3 থেকে 4 লক্ষ টাকার কাছাকাছি। অর্থাৎ আমরা এখন শুনেছি যে ওই সময় অর্থাৎ 80-র দশকে ওনাদের একটা নাটকের দেখার জন্য যারা এসেছিলেন, টিকিট শো হয়েছিল, টিকিট শোতে 34 থেকে 35 হাজার টাকা সেল হয়েছে, যা আমাদের বর্তমানে দাঁড়িয়েও আমরা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। কারণ হচ্ছে আমরা এখন দাঁড়িয়েও আমরা এত টাকা সেল করতে পারি না। সাধারণত আমরা দেখি আমাদের বিভিন্ন নাটক দলগুলো যখন টিকিট শো করে, কিন্তু ওই সময়কার দাঁড়িয়ে 34-35 হাজার টাকা, এটা সত্যি একটা ভাববার বিষয়। এরপরে আমি বিশ্বমুখে একবার, বিশ্বমুখে 3-4 বারে বই করেছি আমি। বিশ্বমুখ গদারিয়া, বিশ্বমুখ বাজার, বিশ্বমুখ ব্লক সুমনি, এইসব জায়গাতে আমি বই করেছি। বিশ্বমুখে একবার এরকম হয়েছে, আমি যখন স্টেজে উঠি তখন দেখি শুধু রু 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 শব্দ, আর বাইরে যে ব্যারিকেডটা আছে সম্পূর্ণ ব্যারিকেডটা ওরা ভেঙে ফেলেছে জনগণ। তখন কি এটা হলের মধ্যে হতো না বাইরে? হলে হলে সব হলে। আমি যতবার যাত্রা করেছি, বাইরে খুব কম করেছি। বাইরে বাইকরাতে যেসব যাত্রাগুলো করতাম এগুলো বাইকরাতে, হলে বেশি করতাম না, কারণ লোকাল এরিয়া এগুলো বাইরে করেছি। যেমন বাইকরা থানা, বাইকরা বাজার, সরবাই বাজার। এরপরে আমি আরেকটা মহিলাদের নিয়ে একটা মেশিনের দল করেছিলাম, সব মহিলা। এটাও খুব জমজমাট হয়েছিল। এখন সবাই নেই, কেউ মারা গেছে, কেউ আছে, এমন অবস্থাতেই। তার পরবর্তীতে 90-এর দশকের পরের থেকে আমি আর শারীরিক দিক থেকে সুস্থ নেই, অনেকটা অসুস্থ হয়ে গেছি। আর যাত্রা টাত্রাও মানুষ এখন বেশি সেই সময় দেয় না। মানুষ এখন মোবাইলের যুগ, মোবাইল, তারপরে টেলিভিশনের যুগ, টেলিভিশন, এইসব দিকে নজর হয়ে গেছে। যাই হোক, আমি যা বলেছি আমার অনেককে স্মরণ করতে হয়। বাইকরা স্কুলের দিদিমণি, অতসী ভৌমিক, শ্যাম ভট্টাচার্য, আমার নামটা আমি ভুলে গেছি, ওনারা নেই এখন। গিরেন্দ্রচন্দ্র ধর, উনিও নেই। তারপরে নরবদ্রীনাথ, আমার যিনি শিক্ষাগুরু, উনিও নেই। সকলে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। অর্থাৎ আপনার প্রথম শিক্ষাগুরু ছিলেন হচ্ছে নরপতিনাথ। ওনার কি নাট্যদল ছিল না এমনিতেই? না, এমনিতে গ্রামের নাটক করতো এরা। আমাকেও নিল, আমার বাবাকে বললো তাকে দাও, আমাকে, আমরা একটা যাত্রা করুন। এই থেকে আমার স্টার্ট। আপনি তো ছাত্র জীবন থেকে মানে নাটক শুরু করেছি। ছাত্র জীবন, এরপরে কিছুদিন রাজনৈতিক আঙ্গিনায় ছিলেন, তারপরে আপনি শিক্ষকতায় যোগদান করেছিলেন। এরপরে শিক্ষকতায় চলে গেছি। ওই সময় শিক্ষকতা থাকাকালীন কি কোনো নাটক বা যাত্রা করেছিলেন? শিক্ষকতা থাকাকালীন ওই যে মহিলাদের যে যাত্রা দলটা, এটা করেছিলাম, নিমাইশন নাচ। তাতে আমি অভিনয় করিনি, নির্দেশনা ছিলাম। এটা কি আপনার এলাকার এলাকার মহিলাদের নিয়ে? আর আপনার এমন কোন শো যেটা খুব মনে রাখার মতন পুরো ত্রিপুরা রাজ্যে, যে এমন এক জায়গায় গিয়েছেন, এমন কিছু শো আছে যেগুলো আপনাকে সব সময় ভাবায়? আছে, অনেক সময়। আমি বিশ্বমুখে একদিন গিয়েছিলাম, হঠাৎ করে একটা লোক আমাকে বললো, দাদা আপনি, আপনার বাড়ি কোথায়? আমি বললাম বাইকরা। বাপরে বাপ, বাইকরার একটা যাত্রা দল আমাদের এখানে এসেছিল, দলটা চালাতেন বিমলবন্ধু। আমি বললাম যে আমাকে চিনেছেন আপনি? আমি আপনাকে চিনতে পারিনি, আমি বিমলবন্ধু। মানে এরকম অনেকেই আমাকে যাত্রা শিল্পী হিসেবে চেনে, শিক্ষক হিসেবে অনেকে চিনে না হয়তো, কিন্তু আমাকে বাইরে অনেক লোক জানে আমি শুধু যাত্রা শিল্পী। আর শিক্ষক হিসাবে আমি চাকরি করেছি 1985-84 থেকে 85 থেকে। এরপরে হেডমাস্টার হওয়ার পরে রিটায়ারমেন্টে গেলাম। এরপরে
তারপরে শরীর টরীর এখন ভালো নেই। অনেকে মাঝে মাঝে বলে দাদা একটা যাত্রা বই করে দেখান না আবার। আমি বললাম যে, দেখো আমার শরীর আর কাটে না। আপনার সময়কালীন যে যাত্রা দলগুলো ছিল, যারা ত্রিপুরাতে, তাদের নাটক দেখার জন্য সবাই মুখিয়ে থাকতো। এমন কিছু যাত্রা দল বা নাট্য দলের নাম যদি মনে থাকে? ভালো ভালো যাত্রা দল ছিল, পশ্চিমবঙ্গ থেকে আসতো। যেমন বড় বড় যাত্রা দল দেখতাম আমরা, অম্বিকা নাট্য কোম্পানি, তারপরে বিভিন্ন দল। আর একটা দল ওরা বই করেছিল মাওসেতেও, তারপরে দলটার নাম আমি হঠাৎ করে ভুলে গেছি। স্যারের কাছে এবার আমরা জানবো, শুধু জানবো নয়, আমাদের একটা অনুরোধ থাকবে যে আমরা যেখানে যাই আপনার একটা পুরো হাসির কথা সকলে বলে। আপনি যদি দর্শকদের জন্য এই হাসিটা একবার আবার আমাদের সামনে তুলে ধরেন। ঠিক আছে, সম্পূর্ণটা দিতে পারবো কিনা তো জানি না, কারণ আমার এখন হার্টে 3টা সাইড ব্লক আছে। তারপরে আমি চেষ্টা করছি। আমি একটা বইতে সে মানে একটা অভিনেত্রী সামনে যখন এসেছে, তখন আমাকে সামনে পড়েছে প্রস্তাব তুমি বলেছিল, তখন আমি বলেছিলাম না না না, এ হতে পারে না, তুমি রূপের জন্য যে নৈবেদ্যটা সাজিয়ে এনেছো সেটা সেটা দীপকে দিতে দোষ কি? সত্যিই অসাধারণ। আমাদের সামনে এখন দেখিয়েছে উনি। আমাদের নাট্য সংস্থা শুধু তাই নয়, দক্ষিণ ত্রিপুরার সবটি নাট্য সংস্থারাই প্রেরণা বলা চলে। এভাবে আপনি আমাদের আশীর্বাদ যোগাবেন, আমাদের সাহায্য যোগাবেন, প্রেরণা যোগাবেন। সবটাই ঠিক থাকবে। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে। যদি কারো কোনো জায়গাতে আমার প্রয়োজন হয়, আমি সবাইকে সাহায্য করব। আমি এখনো জীবিত আছি, বয়স তো হয়ে গেছে 74-75 বছরের মতো, প্রায় কাছাকাছি। ঠিক আছে, ধন্যবাদ মহোদয়কে। আমরাও আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।